56 ঘন্টার টান টান স্নায়ুযুদ্ধ, মেলের পাল্টা মেল, অবস্থান, বিক্ষোভ, ধর্ণা, স্লোগান, রাতজাগা প্রতিবাদ। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা দাঁড়ালো এই আশা ভোঁসলের গানের মতো, কথা হয়েছিল তবু কথা হলো না। ভেস্তে গেল বহু প্রতীক্ষিত সরকার এবং জুনিয়র ডাক্তারবাবুদের বৈঠক। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। এক শর্তেই ভেস্তে গেল বৈঠক। জুনিয়র ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের শর্তে রাজি হলো না রাজ্য সরকার। বিচারাধীন বিষয়ে কিছু জিনিস মানতে হয় বললেন মুখ্যমন্ত্রী। বার্তায় সাড়া দিয়ে আন্দোলনকারীরা নবান্নে গেলেও হলো না আলোচনা। যুযুধান দুপক্ষের মধ্যে আদৌ জট কাটবে কি? দ্বিতীয়, আন্দোলনকারীদের মধ্যে 2-3 জন আছে যারা আলোচনা চায় না। বাইরে থেকে নির্দেশ আসছে, বিচার নয়, ওরা চেয়ার চায়। মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাদের দিকে ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী? তৃতীয় প্রশ্ন, কোন কোন জুনিয়র ডাক্তার কাজে ফিরেছেন? মেডিকেল কলেজগুলোর কাছে তালিকা চাইল স্বাস্থ্য ভবন। একজনের বিরুদ্ধে ব্যবস্থা হলেও কাজ বন্ধ হবে, হুঁশিয়ারি সিনিয়র চিকিৎসকদের। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ওপর এবার কি নামতে চলেছে শাস্তির খাঁড়া? চতুর্থ প্রশ্ন, আর.জি. কর কাণ্ডে এবার তৃণমূল বিধায়ক ও আর.জি. করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। অস্বস্তি বাড়ছে শাসক দলে। পঞ্চম প্রশ্ন, চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্তে সিবিআই তৎপরতার মধ্যেই দুর্নীতির তদন্তে ফের অ্যাকশনে ইডি। সন্দীপের বাড়ি সহ 3 জায়গায় তল্লাশি। দিল্লি থেকে আনিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো সন্দীপের মা ও বাবাকে। কিন্তু কবে দুর্নীতির শেকড়ে পৌঁছবে কেন্দ্রীয় এজেন্সি? তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো টান টান স্নায়ুযুদ্ধের পর একটি মাত্র কারণে ভেস্তে গেল সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক, লাইভ স্ট্রিমিং। আশা করি মানুষ বুঝতে পারছেন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। উনি এই যে মন্তব্যটা করলেন যে সরকারে আমি চেয়ারও ছেড়ে দিতে রাজি, এই মন্তব্যটিতে আমরা যার কন্যাই হতাশ হয়েছি। কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। এক শর্তেই কার্যত ভেস্তে গেল বৈঠক। স্বাস্থ্য ভবনের বাইরে ধর্ণা অবস্থান থেকে বাসে চেপে নবান্নে পৌঁছলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। তারা শুরু থেকে যে দাবিতে অনড় ছিলেন, অর্থাৎ বৈঠকের লাইভ স্ট্রিমিং অর্থাৎ সরাসরি সম্প্রচার করতে হবে, তাতেই অনড় থাকলেন তারা। উল্টো দিকে রাজ্য সরকারও নিজেদের অবস্থান থেকে সরল না। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে 32 জনকে নবান্নে আসতে দিলেও বৈঠকে সরাসরি সম্প্রচারে রাজি হলো না। যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন, ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। স্বচ্ছতা মানবার জন্য এবং সেন্সিটি অফ দ্য প্রসিডিংস আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম, এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। যে যুক্তি দেওয়া হলো সেই যুক্তি আমাদের কাছে মনে হয়েছে অবান্তর। যে লাইভ স্ট্রিমিং এ সুপ্রিম কোর্টের রায়ের সাথে লাইভ স্ট্রিমিং এর কোনো সম্পর্ক নেই। যে তদন্তে বিভিন্ন ফাঁক নিয়ে প্রশ্ন তুলবেন জুনিয়র ডাক্তাররা, সেগুলির কোনো সদুত্তর নেই বলেই লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হলো না। এইটা হচ্ছে যে পরিষ্কার হয়ে গেল। মুখ্যমন্ত্রীর যুক্তির পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আন্দোলনকারীরাও। যদি তাই হয় তাহলে আমি এটা বলবো, মুখ্যমন্ত্রী নিজেও বহু সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনা নিয়ে কথা বলেছেন, অনেক সরকারি অফিসিয়ালরাও বলেছেন। তাহলে প্রত্যেকেই কি সাবজুডিস ম্যাটার নিয়ে কথা বলছেন বলে ক্যামেরার সামনে বলবেন না? নিশ্চয়ই নয়। এই পরিস্থিতিতে নবান্নের সভাঘরে বসে রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে সার দেওয়া ফাঁকা চেয়ার, নিচে ঠায় বসে রইলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ জুনিয়র চিকিৎসকদের ইমেল করেন রাজ্যের মুখ্য সচিব। রাজ্য সরকারের তরফে জানানো হয়, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফেরাতে বিকেল 5টায় নবান্নের কনফারেন্স হলে বৈঠক হবে। মসৃণভাবে আলোচনার জন্য শুধুমাত্র 15 জনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়, বৈঠকের লাইভ টেলিকাস্ট হবে না, কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে তা রেকর্ড করে রাখা হবে। মুখ্যমন্ত্রী দেখা করবেন বলেও জানানো হয় মুখ্য সচিবের তরফে। বিকেল 3:53 নাগাদ ইমেলের পাল্টা জবাবে জুনিয়র চিকিৎসকেরা লেখেন, মসৃণ আলোচনার জন্য আমরা 30 জনের প্রতিনিধি দল পাঠাচ্ছি। অতীতে মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন বৈঠকে যেমন হয়েছে সেভাবেই এই মিটিংয়ের লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হলে আমরা উপকৃত হব। আমরা খোলা মনে আলোচনা করতে চাই এবং চাই সেই আলোচনা যেন সাধারণ মানুষের কাছে স্বচ্ছভাবে উপস্থাপিত হয়। এরপর বিকেল 5:23 নবান্নে পৌঁছন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা।
বাস থেকে নেমেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন তারা। কিন্তু লাইভ স্ট্রিমিং এর প্রশ্নেই আটকে যায় বৈঠক। আন্দোলনকারীদের বোঝাতে নিচে নেমে আসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ পদস্থ কর্তারা, কিন্তু শেষ অবধি ওপরে উঠে যান তারা। রাত প্রায় 8:15 অবধি নবান্নের সামনে অপেক্ষা করে বাসে করে সেখান থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরে যান আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, বৈঠকের লাইভ টেলিকাস্ট করতে কেন রাজি হলো না সরকার? কি লুকোনোর চেষ্টা করলো তারা? উনি যেগুলো লুকাবার চেষ্টা করছেন, যাদেরকে বাঁচাবার চেষ্টা করছেন, সেই প্রশ্নের সম্মুখীন হতে উনি অস্বস্তি বোধ করছেন, তাই তিনি ডাক্তারদের সামনে যেতে চাইছেন না, তিনি লাইভ চাইছেন না। কিন্তু মমতা ব্যানার্জি সব রাজি, লাইভ টেলিকাস্ট চলবে না, কারণ তাদের সঙ্গে কি কথাবার্তা হবে, সাধারণ মানুষের জানার অধিকার আছে। সব মিলিয়ে আরো জটিল হলো জট। সুমন ঘরায়, সুকান্ত মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। নবান্নের ডাক, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দিক থেকেও সেই ডাকে সাড়া। পূর্ব শর্ত নিয়ে টানাপোড়েন, মুখ্যমন্ত্রীর 2 ঘন্টা 10 মিনিটের অপেক্ষা। এই সমস্ত কিছুর পরও ভেস্তে গেল বহু প্রতীক্ষিত বৈঠক। আবার বলছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন, আজ থেকে 426 বছর আগে শেক্সপিয়ার লিখেছিলেন মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। প্রায় সেই রকম ঘটলো আজ। কেন বলছি? 34 দিনের আন্দোলনের পর, স্বাস্থ্য ভবনের সামনে 56 ঘন্টা অবস্থানের পর অবশেষে জুনিয়র ডাক্তাররা নবান্নে পৌঁছলেন। তারপরও বেশ কিছুক্ষণ টানাপোড়েন চলল সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে। প্রথমে সরকারের নির্দিষ্ট করে দেয়া 15 জনের বদলে 34 জন আন্দোলনকারীর সংখ্যা নিয়ে, সেটা সরকার মেনে নিলে দ্বিতীয় এবং দীর্ঘ টানাপোড়েন চলল এই বৈঠক লাইভ স্ট্রিমিং করা হবে কিনা, যা আন্দোলনকারী ডাক্তারবাবুদের অন্যতম প্রধান দাবি ছিল তা নিয়ে। কিন্তু কেন? আমি আবার বলছি, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। আজও ফ্ল্যাশব্যাক দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। স্বচ্ছতার জন্য লাইভ স্ট্রিমিংয়ের বিকল্প নেই, এ কথা তো মুখ্যমন্ত্রী বারবার বলেন। অসংখ্য, কয়েকশো প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি 2019 সালের 17 জুন, যখন 7 দিনের কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের সঙ্গে এই নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী মিলিত হন, সেখানে তার অবস্থান, তার মতামত এই বিষয়ে একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন। আমি এই অনুষ্ঠান শুরু করব লাইভ স্ট্রিমিংয়ে বলা এবং লাইভ স্ট্রিমিং নিয়ে বলা মুখ্যমন্ত্রীর সেই দিনের কথা দিয়ে। আমি আবার তারিখটা একবার পড়ব। 2019 সালের 17 জুন, আপনাদের মনে থাকবে, এনআরএসে একটি দুর্ভাগ্যজনক ঘটনার পর 7 দিনের কর্মবিরতি পালন করেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংও আমি সংবাদ মাধ্যমের সামনেই করি। তার কারণ, আমার কাছে হাইড অ্যান্ড সিক করার কোনো জায়গা নেই, যা করি ওপেন করি, সুতরাং সবার জানা উচিত। দেখব যা যা অ্যাকশন গভর্নমেন্ট তোমরা যা যা বলেছো আমি সবটাই করব। মানে আমি ইনস্ট্রাকশন তোমাদের সামনেই দিয়ে দিলাম। আমরা দেখো, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংও আমি প্রেসের সামনেই করি, তার কারণ আমার কাছে হাইড অ্যান্ড সিক করার কোনো জায়গা নেই, যা করি ওপেন করি, সুতরাং সবার জানা উচিত। কিন্তু এখানে আমি বলবো যে আজকে কেন লাইভ স্ট্রিমিং নয়, মুখ্যমন্ত্রী তার একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, এটা যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, এখানে লাইভ স্ট্রিমিং করা যেত না। বিচারাধীন বিষয় এবং কেসটা সিবিআই দেখছে, তাই লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, মুখ্যমন্ত্রী বলছেন। আমি ডক্টর বিপ্রেশ চক্রবর্তী, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি, এখানে আছেন। ডিজিকে আমরা এই একই প্রশ্ন করেছিলাম, ডিজি রাজীব কুমার বলেছেন নো ওয়্যার ইট ইজ ডান লাইভ। আপনাদের উল্টো দিক থেকে আমি আপনার কাছে প্রশ্নেতে আসবো যে এই লাইভ সম্প্রচারের প্রশ্নে, এই লাইভ স্ট্রিমিংয়ের পয়েন্টটাতে আপনারা অনড় কেন? অনর্থার অনেকগুলো কারণ আছে, তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথা শুধু বলে নিতে চাই। আমি পশ্চিমবাংলার জনসাধারণের সামনে হাত জোর করে একটা কথা বলতে চাই, উইথ ডিউ রেসপেক্ট ম্যাডাম, আমরা ডাক্তার, আমরা ডাক্তারি সমাজের ছাত্র, আমরা প্রত্যেকে এখানে লড়ছি। আমাদের কাছে সবচাইতে পছন্দের এবং একমাত্র পছন্দের আমাদের ডাক্তারি চেয়ারটাই। এই কথাটা আমি সবার আগে একটু ক্ল্যারিফাই করে নিতে চাই। যেই প্রশ্নে আমরা আসছি যে কেন লাইভ স্ট্রিমিং আমরা চাইছি, আমরা আজ কিন্তু মুখ্যমন্ত্রী মোটামুটি দাঁড়িপাল্লায় বসিয়েছেন, একদিকে মৃত্যু আর একদিকে হচ্ছে আপনাদের কর্মবিরতি। মানে সরাসরি মৃত্যুর সঙ্গে রিলেট করে দেখাচ্ছেন যে পরপর মানুষের মৃত্যু হচ্ছে শুধু আপনাদের কর্মবিরতির জন্য। সেটা আমি বলবো এটা সেম সাইড গোলি। তাহলে উনি যদি এরকম কিছু বলে থাকেন, তার এক্সপ্লেনেশনটা আমি দিচ্ছি। তার আগে কেন লাইভ স্ট্রিমিং সেটা একটু বলে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমরা লড়াই করছি 1 মাসের ওপর হয়ে গেছে, এবং আজকের এই লড়াইটায় আমরা পথে নেমে লড়ছি, ময়দানে নেমে লড়ছি। আমাদের সাথে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, দেশের বাইরের মানুষ লড়ছে, এবং দেশে বিদেশের মানুষ জানতে যে কী হচ্ছে, কেন হচ্ছে, এবং আমরা তোমাদের সাথে আছি, পাশে আছি।
আজকে অভয়ার বাবা মা আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের হাতে হাত রেখে বলেছে তোমাদের মুখের দিকে দাঁড়িয়েছি, তোমরা কিন্তু আমার মেয়ের বিচারটা নিয়ে আসবে। আজকে আমরা অনেকের কাছেই এই অ্যান্সারগুলো দেওয়ার জন্য দায়বদ্ধ, তারা সবাই পাশে আছেন। এই প্রতিটা মানুষ এই লড়াইটাকে নিজেদের লড়াই মনে করছে, প্রতিটা মানুষের অধিকার আছে ওই ঘরের মধ্যে কি আলোচনা হচ্ছে, কি বলা হচ্ছে, কি হচ্ছে সেগুলো জানার। আমরা কিছু জন যেতে পারি, 30 জন, কিন্তু 30 জন এখানে কেউ এমন নয় যে এ দাদা ও দিদি বা এ মাথা, এমন কিচ্ছু নয়। প্রত্যেকের লড়াই, প্রত্যেকের এই বেসিক এই নৈতিক অধিকারটা আছে যে সবাই সেটা শুনতে পারবে এবং সবার নিজস্ব কিছু রাগ ক্ষোভ রিসেন্টমেন্ট অনেক কিছু আছে। এবং এখানে তো এই অস্বীকার করার কোনো জায়গায় নেই। কী এমন হতো, কী হতো, আমরা তো ওখানে গিয়ে বলিনি যে কোনো সাবজুডিস ব্যাপার উনি বলছেন। এবং আরেকটা উনি বলেছেন যে হচ্ছে রেকর্ড করতাম, কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট আমার যেটা মনে হয়, কারণ উনি বলছেন লাইভ দেখানো যাবে না, সাবজুডিস ব্যাপার, এবং সেকেন্ডে উনি বলছেন রেকর্ড করা যাবে, চাইলে আমি দিয়ে দিতাম। কোনো না কোনো জায়গায় তো রেকর্ডিংটা চলেই আসতো, তাহলে ব্যাপারটা তো সে একই দাঁড়ালো। সেকেন্ড কেন, এর কারণ কি মনে হয়? মানে আমি বলছি সরকার কেন মনে করছে যে লাইভ স্ট্রিমিং হলে সেটা খোলা মনে আলোচনা হবে না? এই প্রশ্নের উত্তরটা সব থেকে ভালো মনে হয় সরকার নিজেই দিতে পারবে, যে কিসে সমস্যাটা হচ্ছে। কিছু কি ওনারা ভয় পাচ্ছেন, কিছু জিনিস এড়াতে চাইছেন, কিছু জিনিস শুনতে চাইছেন না, কিছু অপ্রিয় প্রশ্ন, কিছু অপ্রিয় কেন প্যান্ডোরাস বক্স কিছু ওপেন হয়ে যাবে হয়তো সরকারের সামনে, জানি না আমরা, হতেই পারে। তাহলে তো আমাদের তরফ থেকে আমরা স্বচ্ছতাটা ডিমান্ড করেছি, প্রত্যেক মানুষের ভয়েস হয়ে আমরা গেছি, তাই প্রত্যেক মানুষ যেন সেটা শুনতে পারে, জানতে পারে, এটাই আমাদের খুব, এমন বেশি কিছু নয়, এটা মানতে কি আর লাগতো। আমি একবার আইনি পার্টটা ফিরদৌসের কাছে জেনে নেব। ফিরদৌস, যেখানে উনি সুপ্রিম কোর্টের কথা বলছেন মুখ্যমন্ত্রী, অথচ সুপ্রিম কোর্টে এই তদন্তের প্রত্যেকটা ধাপ, এমনকি যে দেহ থেকে যা সংরক্ষণ করা হয়েছে কোন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে যাবে না কোথায় যাবে, সেটা অবধি আলোচনা হচ্ছে মানুষের সামনে। এবং মানুষ মানে গোটা দেশের মানুষ, সম্ভবত বিদেশ থেকেও মানুষ শুনছেন, তার কারণ সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং করছে। আমি বলছি এই বিচারাধীন বিষয়, সিবিআই তদন্ত, সুপ্রিম কোর্টের বিচার করছে, এর সঙ্গে আদৌ লাইভ স্ট্রিমিংয়ের কি কোনো বিরোধ আছে? প্রথম কথা বলি, এর কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই, না আইনগত প্রতিবন্ধকতা রয়েছে না নির্দেশগত প্রতিবন্ধকতা রয়েছে। লাইভ স্ট্রিমিংয়ের প্রতিবন্ধকতা থাকলে হয় আইদার কোনো আইনে সেটা বলা থাকবে যে এই বিষয়ে লাইভ স্ট্রিমিং করা যাবে না, এই আইনে বর্ণিত আছে, অথবা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো একটি আদালত সেটি নির্দেশ দিয়ে বলবে লাইভ স্ট্রিমিং করা যাবে না। আমি লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে আসার সময় আমি একজন বাঙালি স্পিকারের কথা মনে করিয়ে দিতে চাইব। 24শে জুলাই 2006 লোকসভা টিভির অবতারণা হলো, একজন বাঙালি স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, তিনি বললেন যে গোটা দেশের মানুষের জানার অধিকার রয়েছে আইনসভার অভ্যন্তরে তাদের জনপ্রতিনিধিরা কি কাজ করছেন, তাই লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভির অবতারণা। এবার আসি সুপ্রিম কোর্টে। এই সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং নিয়ে সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং তিনি মামলা করেছিলেন, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মডালিটিস ঠিক করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেন লাইভ স্ট্রিমিং করার। সুপ্রিম কোর্ট নিজে লাইভ স্ট্রিমিং করে, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন হাইকোর্ট তারা লাইভ স্ট্রিমিং করতে শুরু করে, এবং এখন বর্তমানে সব জায়গায় লাইভ স্ট্রিমিং চলছে। কিন্তু আমার বিষয়টা অন্য জায়গায়। কিন্তু তুমি লাইভ স্ট্রিমিং অন্য বিষয়ে যাওয়ার আগে ফিরদৌস, আমি বলছি বিচারাধীন বিষয়টাও ভারী মজার। আমি বলছি এর আগে যখন সিঙ্গুর বিচারাধীন ছিল, অবভিয়াসলি নন্দীগ্রাম, নেতাই, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে, প্রকাশ্যে মানুষ তার মতামত রেখেছেন, বিরোধী নেতা নেত্রীরা এখন যারা সরকারে আছেন তারাও রেখেছেন, তখন কিন্তু বিচারাধীন মনে হয়নি। হঠাৎ এই বিচারাধীন বিষয়ে লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে একটা পাঁচিল হয়ে দাঁড়ালো, এবং এত বড় একটা বহু প্রতীক্ষিত বৈঠক কার্যত ভেস্তে গেল। এবং শুধু তাই না, দেখুন আমি যে প্রথমেই বলে দিলাম কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই বা কোনো নির্দেশগত প্রতিবন্ধকতা নেই। এবার আমি অন্য বিষয়ে আসছি। আমি এর আগের দিন সুপ্রিম কোর্ট 9 সেপ্টেম্বরের যে অর্ডার, সেই অর্ডারে দেখবেন 15 নম্বর প্যারাগ্রাফে স্টেট গভর্নমেন্ট একটা রিপোর্ট ফাইল করেছে। সেই রিপোর্টে তারা নির্দিষ্টভাবে ক্যাটাগরিক্যালি প্যারা 7 এবং প্যারা 8-এ কি লিখেছেন সেটা সুপ্রিম কোর্ট সেটা কোট করে দিয়েছে অর্ডার শিটে। 15 নম্বর প্যারাগ্রাফে সেটা কিন্তু রেকর্ডেড আছে। সেখানে বলা আছে মোর দেন 6 লাখ ইন্ডিভিজুয়াল হ্যাভ বিন ডিনাইড ট্রিটমেন্ট অ্যাজ রেসিডেন্ট ডক্টর আর নট অ্যাটেন্ডিং ওপিডিস। অর্থাৎ 6 লক্ষ ইন্ডিভিজুয়াল তারা এই যে রেসিডেন্ট ডক্টররা তারা এই যে যেহেতু তারা ডিনাই করেছে সেই জন্য তারা চিকিৎসা পায়নি। এবং শুধু তাই না, ইন্টারেস্টিংলি বলা আছে 20টা মানুষের মৃত্যু ঘটেছে তাদের ডিনায়ালের জন্য। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সকলের মুখ্যমন্ত্রী, যে 6 লক্ষ মানুষ তারা চিকিৎসা পেলেন না তাদেরও মুখ্যমন্ত্রী, অর্থাৎ তাদের প্রতিনিধি হয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী অন্ততপক্ষে এদেরকে প্রশ্ন করতে পারতেন যে তোমরা কেন ডিনাই করছো চিকিৎসা, যার জন্য 6 লক্ষ মানুষ
তারা চিকিৎসা পেলেন না বা 20 জন মানুষ মারা, তা এই রাজ্যের এই 6 লক্ষ মানুষের তো জানার অধিকার রয়েছিল যে কেন এই চিকিৎসকরা তাদের চিকিৎসা দেননি, তাই 6 লক্ষ চিকিৎসক পায়নি। এটা অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তাদের প্রতিনিধি হয়ে করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য হলো তিনি সেটা করলেন না। কেন করলেন না? আসলে এই ডক্টরবাবুরা গিয়ে এই প্রশ্নটিই করতো যে আপনি যে রিপোর্টে লিখে দিলেন যে 20 জন মানুষ মারা গেছে, কিসের উপর ভিত্তি করে বললেন? এবং ইন্টারেস্টিংলি সব থেকে রিপোর্টে বর্ণিত আছে, ফার্দার মোর ইনফরমেশন রিগার্ডিং 20 কেসেস অফ ডেথ ডিউ টু দ্য ডিনায়াল অফ ট্রিটমেন্ট হ্যাভ বিন রেকর্ডেড ইনক্লুডিং ডিফারেন্ট সোর্সেস ইনক্লুডিং দোজ রিপোর্টেড ইন মিডিয়া। অর্থাৎ খবরের কাগজ কি খবর করলো তার উপর ভিত্তি করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে 20 জন মানুষের মৃত্যু ঘটেছে এদের চিকিৎসা ডিনায়ালের ফলে, এবং সুপ্রিম কোর্ট টাইমের এগেন বলছে যে ওই মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে তুমি কোনো কিছু কাজ করতে পারো না। আমি রাজ্য সরকারের ইনফ্রাস্ট্রাকচার এমন খারাপ হয়ে গেছে। আর একটা কথা বলে আমি শেষ করব। আচ্ছা, রাজ্যের এই যে চিকিৎসা ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচার কি শুধুমাত্র এই জুনিয়র চিকিৎসকদের উপর নির্ভর করে? সেখানে পিএইচসি রয়েছে, বিপিএসসি রয়েছে, আরএইচ রয়েছে, স্টেট জেনারেল হসপিটাল রয়েছে, এসডিএইচ রয়েছে, ডিএইচ রয়েছে, এবং শুধু তাই নয়, এই পিজিটির মধ্যে দুরকম পিজিটি আছে, একটা ওপেন পিজিটি, একটা সার্ভিস পিজিটি। যারা এখানে ডাক্তারবাবুরা আছেন, সার্ভিস পিজিটিরা কোনোদিন কোনো স্ট্রাইকে যেতে পারে না, তার কারণ তারা সরকারি চাকরিরত। তারা কোনোদিন তাদের প্রথম কথা হচ্ছে তারা কোনোদিন স্ট্রাইকে যেতে পারে না, এবং স্ট্রাইকে আমি ফিরদৌসের সঙ্গে আমি শুধু যোগ করব, সেটা হচ্ছে শুধু এটা সুপ্রিম কোর্টে সাবমিশন নয়, এটা পরের দিন যখন একেবারে প্রশাসনিক বৈঠকের একটা অংশ ওই লাইভ স্ট্রিমিং হচ্ছিল, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য সচিবকে বলেন যে কতজন এখনো পর্যন্ত এই কর্মবিরতির জন্য মারা গেছেন। তিনি বলেন 21, 22, 23 সংখ্যাটা তিনিও কোট করেন যে আদার সোর্সেস আর মিডিয়া রিপোর্ট। আমি বলছি মিডিয়ার জায়গা থেকে আত্মশ্লাঘার জায়গা আছে, কিন্তু একটা সরকারের সেদিনও বলেছিলাম যে তথ্যের স্তম্ভ কেন সংবাদ মাধ্যমের তথ্য হবে? সরকারি হাসপাতালে আমি ধরে নিচ্ছি চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হয়েছেন, সেই তথ্য তো রাজ্য সরকারের কাছে থাকবে। তবে ঘটনাচক্রে আজকে ডক্টর বিপ্রেশ চক্রবর্তী, ওনাকে নিয়ে উনি জানেনও না, আরেকটা প্রতিবেদন আজকে দেখাবো, সেটা হচ্ছে একজন পুলিশ কর্মী, তিনি অসুস্থ হয়েছিলেন, ডাক্তারবাবুরা কিন্তু এই ডক্টর চক্রবর্তী ঝাঁপিয়ে তাদের চিকিৎসা করেছেন। কিন্তু তার আগে আমি ডক্টর কুণাল সরকারের কাছে আসবো। কুণালদা, এক হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা কালকেই আমি দেখছিলাম এই 9:30 নাগাদ যে প্রেস কনফারেন্সটি হচ্ছিল তাতে বলছিলেন যে এই আন্দোলন আর চিকিৎসক মহলের মধ্যে সীমাবদ্ধ নেই, বৃহত্তর মানুষের সমাজ, তাদের যে দাবি সেটা চিকিৎসকদের বিচারের দাবির সঙ্গে মিলে গেছে, সেই জন্য গোটা বৃহত্তর সমাজের কাছে, আরও বেশি মানুষের কাছে তারা দায়বদ্ধ, এবং সেইখানে তাদের স্বচ্ছতার প্রয়োজন আছে, এবং সেই জন্য সরাসরি এই যে বৈঠক এটা লাইভ স্ট্রিমিং করতে হবে। আমি বলছি, আজকে আবার বলছি, মুখ্যমন্ত্রী একেবারে মৃত্যুর সঙ্গে দাঁড়িপাল্লায় তুলেছেন এই কর্মবিরতিটাকে, একটার পর একটা উদাহরণ দিয়েছেন। কিভাবে দেখছেন এটা? এটা কার্যত ডাক্তারবাবু বনাম সাধারণ মানুষ, ডাক্তারবাবু বনাম গরিব মানুষের লড়াই মনে হচ্ছে না? এটা খুব দুঃখের বিষয় সুমন, যে আমরা এর মধ্যে একটা আর্টিফিশিয়াল ক্লাস ওয়ার তৈরি করার চেষ্টা করছি, এবং আমার মনে হয় সবার কাছে অনুরোধ যে আমাদের দুর্ভাগ্যের পরিমাণটা তো উপচে পড়ছে আজকের দিনে, তো আমরা এর বোঝাটা বর্তমানে নাই বা বাড়ালাম। এবারে প্রশ্ন হলো যে লাইভ স্ট্রিম না করার যে একটা কারণ, এর কারণটা কিন্তু সহজে অনুমেয়। কারণ আজকের যে ইস্যুটা নিয়ে কথা হতো এটা তো কোনো উদ্বোধনের ইস্যু ছিল না, এটা এমন কোনো ইস্যু নয় যেখানে দুই পক্ষ একেবারে উদ্বাহু হয়ে উদ্বেলিত হয়ে তারা লাফালাফি করছে। এখানে আমাদের প্রশাসনিক বা সরকার পক্ষকে এই মিটিংয়ে বসতে হতো not as a part of the solution but in the beginning as a part of the problem. কারণ আজকে এই যে ছেলেমেয়েরা আজকে রাজ্যটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এর দুটো ফান্ডামেন্টাল কারণ হলো, একটা হলো ওভারঅল মিসম্যানেজমেন্ট অফ হেলথ কেয়ার, এবং দ্বিতীয়ত ইমিডিয়েট কারণটা হলো ওভারঅল মিসম্যানেজমেন্ট অফ ইনভেস্টিগেশন। এবং সেখানে খুব কঠিন প্রশ্ন হতো। তো তুমি শেক্সপিয়ারকে দিয়ে বললে না, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। আমার মনে হয় এই মিটিংটা যেভাবে হবে, এই দিন 15-16 দিন আগে এরা যায়নি, কিন্তু সমস্ত চিকিৎসক এরা মিলে আমাদের চিফ সেক্রেটারির সঙ্গে মিটিং হয়েছিল, বেচারাকে অনেক প্রশ্ন ফেস করতে হয়েছিল, উইচ হি ডিড। আমার মনে হয় উনি বিন্দুমাত্র খুব একটা আনন্দিত হননি সেই প্রশ্নগুলো নিয়ে। এখন এই প্রশ্নগুলো যদি লাইভ স্ট্রিমিংয়ে মানুষের সামনে যায়, তুমি মিটিংয়ে কী নিয়ে আলোচনা করতে?
একদম। তুমি মিটিংয়ে কি নিয়ে আলোচনা করতে? তুমি আলোচনা করতে যে আমাদের হাসপাতালে, মেডিকেল কলেজে এই নৈরাজ্যগুলো হলো কেন। তুমি এই মিটিংয়ে আলোচনা করতে যে যখন এই নৈরাজ্যটা ঘটে গেল, যখন এই মেয়েটি আমাদের মধ্যে থেকে চলে গেল, তারপরে কেন পদে পদে আমরা ইনভেস্টিগেট করতে যতটা না হেঁটেছি তার থেকে বেশি আমরা হোঁচট খেয়েছি। কেন এই জিনিসটা হলো? একটা জিনিস আমার যোগ করতে হবে, সেটা হচ্ছে যে ওনাদের যা দাবি, এবং আজকে নবান্নে আমি খুব মন দিয়ে মুখ্যমন্ত্রীর সাংবাদিক কিছুটা সম্মেলন, দাবি মেনে নেওয়া হয়েছিল, না তিনজন আমি ছিলেন অন্য না। কথা বলছি, সেটা হচ্ছে দুটোর মধ্যে কিন্তু নবান্ন বলছে ওনাদের যা দাবি, যা নিয়ে আলোচনা হবে, আর ওনারা পাবলিকলি যে দাবিগুলো বলছেন তার মধ্যে তফাৎ আছে। তার কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে কি নিয়ে আজকে আলোচনা হতো, ইনফ্রাস্ট্রাকচার অফ মেডিকেল সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল, 2 সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ ডক্টরস। কিন্তু ওনাদের দাবি তো ফ্রম ডে ওয়ান পুলিশ কমিশনারের পদত্যাগ, তারপরে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ, এইগুলো তার মানে আলোচনার আওতায় অ্যাকর্ডিং টু নবান্ন ছিল না। মানে আমি তো এখানে একটা বিরাট তফাৎ দেখছি ওনাদের দাবি আর নির্ধারিত নবান্ন ভাবছে যা নিয়ে আলোচনা করবো তার মধ্যে। দেখো সুমন, কথাটা হচ্ছে এই অপ্রিয় কঠিন প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া যাবে না। আজকেও এড়িয়ে যাওয়া যাবে না, কালকে মিটিং হলেও এড়িয়ে যাওয়া যাবে না। এবার এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছিল, আমার মনে হয় আজকে সেই ঘটনার টাইমিংটা ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। গতকাল সন্ধেবেলা যখন আমাদের চন্দ্রিমাদি তার মিটিংটা শেষ করছিলেন, তখন একটু যেন কড়া হাতে পরিস্থিতিটাকে নেব এরকম একটা ভাব ছিল। একটা ঘটনা ঘটলো, ইজ দ্য সাপোর্ট ফ্রম দি অল ইন্ডিয়া জুনিয়র ডক্টরস ফোরাম, এবং দ্বিতীয়ত বিকেলে যে প্রেস কনফারেন্সটা করলো আমাদের সিনিয়র ডক্টররা, এবং মোটামুটি এই ইস্যুটা পরিষ্কার হয়ে গেল যে একটি ছেলের কাছেও যদি কোনো পিউনিটিভ বা পানিশমেন্ট টাইপ অফ নোটিসেস আসে তাহলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে একেবারেই বেরিয়ে যাবে। এবং তারপর আমার মনে হয় কারেক্টলি, আমি অ্যাবসলিউটলি কারেক্টলি বলছি, কোনো একটা বোঝাপড়ার মধ্যে মানুষ কেউ এক পা এগিয়ে আসবে, কাউকে এক পা পিছিয়ে আসতে হবে। অন্তত আজকে যদি একটা কিছু ঠিক দিকে কেউ গিয়ে থাকে তাহলে ওই যে কড়া কড়া কথা বলবো, নাক মুলে দেবো, কানে চাটি মারবো, এই করব, এই কথাগুলো আজকে আমরা বিকেল থেকে খুব একটা শুনিনি। কারণ কি হলে কি হতে পারতো তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু পরিস্থিতি একেবারে ওই মানে জাম্পিং অফ দ্য প্লেন উইদাউট আ প্যারাশুট সেই রকমের একটা ব্যাপার হতো যদি আজকে আমরা সেই লাইনে থাকতাম। সেকেন্ড কথাটা হচ্ছে যে লাইভ স্ট্রিমিং যে আজকে ডিফিকাল্ট হবে, আমার মনে হয় এই কথাটা ওদের বলা উচিত ছিল ওরা রওনা হবার আগে। কারণ যখন ওরা রওনা হচ্ছে, যখন ওরা বাসে উঠছে, সেই স্টেজ অবধি যা কথাবার্তা হয়েছে, আমার মনে হয় যে চিফ সেক্রেটারি এবং অন্যান্যরা যারা ছিলেন তারা যদি ক্লিয়ারলি ওদের বলে দিত যে তারা সেখানে নেগোশিয়েট করছে না, আমার যতদূর ধারণা এরা বাসে উঠতো না এবং এরা অতদূর ওখানে যেত না। বাকিটা ফিরদৌস এরা বললেন যে কি কি কারণে, যে এটাকে খুব একটা একদম আমি যেহেতু কুণালদা আমি আসবো ফিরদৌস, কিন্তু তার আগে দ্রুত একবার আপনাদের পরপর দুটো অংশ দেখাবো। আরেকটা খানিকক্ষণ আগে যেটা দেখালাম যে 2019 সালের 17ই জুন এই লাইভ স্ট্রিমিংয়েই সেদিনও লাইভ স্ট্রিমিং হচ্ছিল, 7 দিনের কর্মবিরতির পর মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন আরেকবার দেখাবো, দেখুন। যা যা অ্যাকশন গভর্নমেন্ট তোমরা যা যা বলেছো আমি সবটাই করবো, মানে আমি ইনস্ট্রাকশন তোমাদের সামনেই দিয়ে দিলাম। আমরা দেখো, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংও আমি প্রেসের সামনেই করি, তার কারণ আমার কাছে হাইড অ্যান্ড সিক করার কোনো জায়গা নেই, যা করি ওপেন করি, সুতরাং সবার জানা উচিত। আর আজকে কেন সেদিনের পরিস্থিতি আজকে নয়, মুখ্যমন্ত্রী তার একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি আবার বলছি, সেই ব্যাখ্যা হচ্ছে যে সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন বিষয়, সিবিআই তদন্ত করছে, সব কিছু করা যায় না। ঠিক কী বলেছেন, কেন লাইভ স্ট্রিমিংয়ে আজকে নবান্ন রাজি হলো না, দেখাবো। আমরা 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করছি এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের, ডাক্তার ভাই বোনেদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে। এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম প্রথমে এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন। আমরা বলেছিলাম ওপেন মাইন্ড নিয়ে আসুন, কোনো ডিম্যান্ডস বা কোনো পার্টিকুলার ইস্যু নয়, আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে। আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই। কথা বললে তবে সমস্যা
যদি থাকে সমাধান হয়। একবার আমি ওদের নিয়ে, ওরা যেটা বলছে ঠিকই বলছে, লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম। সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা কেসটা সিবিআইয়ের কাছে ছিল না, সেটা অন্য ঘটনা ছিল। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম, স্বচ্ছতা মানবার জন্য এবং sanctity of the proceedings, ensuring that all discussions are actually accurately documented. আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। আবার বলছি ফিরদৌস, যেহেতু এত বড় একটা মিটিং এই একটা লাইভ স্ট্রিমিংয়ের পয়েন্টে ভেস্তে গেল, কোথাও সুপ্রিম কোর্টের তরফে কোনো দেয়াল আছে? প্রথম কথা, কোনো দেওয়াল নেই। শুধু তাই না, এর আগে যে 15 নম্বর প্যারাগ্রাফের কথা বলছিলাম না, সেখানেই ওই যে স্টেট গভর্নমেন্ট যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তার 8 নম্বর প্যারাগ্রাফে তারা নির্দিষ্টভাবে বলেছে, এর আগে 21শে আগস্ট 2024 প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তারা কিন্তু এই রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে বসেছিল কিসের জন্য না, এই যে এরা যে অ্যাজিটেশন করছে সেটা যাতে উঠে যায়। আসলে এটিকে ব্যবহার করা হবে সুপ্রিম কোর্টে এর পরের দিন। এই যে বলছিলেন না কুণালবাবু, যে কিছুক্ষণ আগে যে যখন বাসে ওঠে তখন জানানো হয়নি, কেন জানানো হয়নি? তার কারণ এই যে ডাক্তাররা এসে তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো প্রকার সভা না করে ফিরে গেছে, এটা জানানো হবে সেই জন্য যে আসলে দেখো সরকারের পক্ষ থেকে সমস্ত রকম উদ্যোগ রয়েছে, কিন্তু এই জুনিয়র ডক্টররা তারা কোনো রকম সহযোগিতা করছে না, তুমি এদের বিরুদ্ধে পেনাল অ্যাকশন নাও। এইটিকে বলার জন্য এবং ওই স্পেসটিকে তৈরি করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এদের সঙ্গে আমি বলবো প্রতারণা করলেন। লাইভ স্ট্রিমিং এ কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই, না আইনগত প্রতিবন্ধকতা রয়েছে, না নির্দেশগত প্রতিবন্ধকতা রয়েছে। মুখ্যমন্ত্রী তদন্ত করছে না, সিবিআই তদন্ত করছে। ইভেন যদি রাজ্যের পুলিশও তদন্ত করতো বা সিআইডি তদন্ত করতো, সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর এই জুনিয়র ডক্টরদের সঙ্গে লাইভ স্ট্রিমিং এ কোনো প্রকার প্রশাসনিক আলাপ আলোচনার কোনো প্রকার প্রতিবন্ধকতা সেক্ষেত্রেও থাকতো না। আমি কুণালদার কাছে আসবো, একবার তিলোত্তমার কাছে যাব। তিলোত্তমা, এক হচ্ছে যে এত বড় একটা বৈঠক, যেটার একদিকে যদি জুনিয়র ডাক্তারবাবুরা থাকেন, তাদের 33 দিন 34 দিন হতে চললো আন্দোলন, রাস্তায় বসা, বৃষ্টিতে ভেজা, রোদে পোড়াটা থাকে, আরেকদিকে এ রাজ্যের কোটি কোটি মানুষ, তাদের সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা, এই দুটো মানে মুহূর্তে আমি বলছি যে আলোচনা না চললে তো কোনো দিনই সমাধান হবে না। আমি বলছি আগের বার নবান্নে এই বৈঠক মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং যেটা হয় সেটা হয়েছিল কিন্তু 7 দিনের মাথায়। 7 দিনে যদি এত গুরুত্বপূর্ণ হয় যে 26 জনকে ডেকে, সেবারে 26 জন, প্রায় 30 জনই ছিলেন, আলোচনা হয় এবং তার লাইভ স্ট্রিমিং হয়, তাহলে 32-33 দিনের মাথায় কেন হবে না? আমি কালকে এই সংখ্যাটা শুনছিলাম যে ওনারা জুনিয়র ডাক্তাররা রাজ্য জুড়ে 7,500। এবার এদের প্রত্যেকে, প্রায় প্রত্যেকে আমি যে জানি অংশ নিয়েছেন এই কর্মবিরতিতে। কজন আজকে যাওয়ার সুযোগ পেয়েছে? 34 জন। আমি বলছি নট ইভেন 0.5%। তো বাকি যারা আছে, এটা একটা ইমোশনাল ইস্যুতে কার্যত এইটা চলছে এবং প্রত্যেকের ব্যক্তিগত ওয়েলবিং সেটা যুক্ত আছে এই দাবিগুলোর সঙ্গে। সরকার কী ভাবছে, সরকার কী করছে, সেইটা লাইভ দেখলে যদি কনফিডেন্স বিল্ড আপ হতো, যেটা মূল, যে তোমাদের ভয় নেই, ডিজিও বারবার যেটা বলছেন, রাজীব কুমার বলছেন যে আমরা ব্যবস্থা করছি, আমি বলছি এই কনফিডেন্স বিল্ডিংটা মানে পজিটিভ দিক থেকে দেখলে তো এই মিটিং থেকে, এই আলোচনার মাধ্যমেই উঠে আসতে পারতো যে তোমাদের ভয় নেই, এইরকম একটা রোবাস্ট ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো আমরা এখন থেকে দেব। সেটা তো সরকারের দিক থেকেও একটা সুযোগ ছিল। প্রথম কথা হচ্ছে যে গোটা ব্যাপারটা এই 2-3 দিন ধরে যেটা চলছে, মেল চালাচালি এবং আলোচনা হবে না ইত্যাদি ইত্যাদি, সবটা দেখে আজকের শেষ পর্ব পর্যন্ত দেখার পরে যেটা মনে হচ্ছে যে এটা খুব সুপরিকল্পিতভাবে যে এই চিত্রনাট্যটা রচনা করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে একটা জায়গাতে আটকে রাখা হয়েছে, যে যেখানে এসে দেখা যাবে যে কোনো রকমভাবে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না, এবং সেটা হচ্ছে এই লাইভ স্ট্রিমিং। তাদের আলোচনার আগ্রহ যদি এতই বেশি, তাহলে এই সামান্য বিষয়টাকে মেনে নেওয়া যেত। এবং আমার মনে হয় যে আজকে ডাক্তাররা যে স্বচ্ছতার সঙ্গে এই আন্দোলনটা করছেন, সেই স্বচ্ছতাকে এক্সপ্লয়েট করা হলো এবং এরপরে এই গোটা ঘটনাটাকে উদাহরণ হিসেবে তুলে অনায়াসে বলা যাবে যে আমরা তো দরজা খুলেই রেখেছিলাম, ডাক্তাররা এলেন না। অর্থাৎ গোটা বিষয়টা ডাক্তারদের ঘাড়ে চলে গেল। আরেকটা হচ্ছে যে যেটা খুব প্রত্যাশিত এবং ডাক্তারদের দাবির মধ্যেও যেটা রয়েছে, সেটা হচ্ছে যে সুরক্ষার দাবি, নিরাপত্তার দাবি। একটা
গোটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে নিরাপত্তার পরিকাঠামো যদি তৈরি করতে হয়, তাহলে সেটা একটা বিরাট বাজেটেরও প্রশ্ন। এখনো পর্যন্ত রাজ্য সরকারকে কোথাও আমরা এরকম কোনো বিজ্ঞপ্তি দিতে শুনিনি বা কোথাও কোনো প্রেস কনফারেন্স করতে শুনিনি যেখানে বলা হচ্ছে যে ঠিক আছে, নিরাপত্তা ইমিডিয়েট নিরাপত্তার জন্য আমরা এত টাকা বরাদ্দ করছি, এই ব্যবস্থা করছি, অমুক দিন আমরা টেন্ডার ডাকবো, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ প্রসেসটা আমরা শুরু করছি। বলছেন হ্যাঁ প্রসেসটা শুরু করেছি, কোথায় প্রসেস? আমি একটা হাসপাতালে 2টো ক্যামেরা লাগিয়ে দিলাম, আমার নিরাপত্তা তাতে নিশ্চিত হয় না। এটা একটা প্রসিডিওর, যেটাকে নিশ্চিত করতে রাজ্য সরকারকে অনেক প্রসিডিওরের মধ্যে যেতে হবে। তার কোনো আভাস মাত্র আমরা দেখছি না। কোথায় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সদিচ্ছা? মিটিং আজকে কেন, আরও অনেক আগেই ডাক্তারদের সঙ্গে সরাসরিভাবে করা উচিত ছিল এবং তাদের যে দাবিগুলো সেইগুলো অত্যন্ত সহানুভূতির সঙ্গে মেনে নেওয়া উচিত ছিল। এবং আরেকটি যেটি সাংঘাতিক একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন যে কখন মিটিংটা হবে এবং তখন তিনি শোক প্রস্তাব দেবেন কিছুক্ষণ চুপ করে থাকার জন্য। তার শোক প্রস্তাবের জন্য আজকে প্রায় 1 মাসের ওপরে সময় লেগে গেল এবং তিনি শুধুমাত্র ওই 30 জন বা 34 জন ডাক্তারের জন্যই অপেক্ষা করছিলেন যে শোক পালন তিনি করবেন। তিনি একবার বলে দেখতেন সারা রাজ্যকে একটা সময় শোক পালন করতে, সকলে পালন করত, কারণ সকলেই শোকগ্রস্ত, সকলেই এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চায়, সকলের সমাধান চায়, সকলে চায় যে নিরাপত্তা আসুক। একদম কে ডাক দিচ্ছে তার খোঁজ নেই, কিন্তু কোনো যদি একটা ডাক কেউ জানতে পারে যে 9টায় নিষ্প্রদীপ করতে হবে, কলকাতার অর্ধেক আলো নিভে যাচ্ছে। একদম প্রত্যেকটা ডাকে সাড়া পড়েছে এবং আমরা এই যে আন্দোলন, এটা মানে অত্যন্ত বিশেষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সাধুবাদযোগ্য যে এখানে কোনো বড় নেতা নেত্রীর একদম মূর্তি নেই, এখানে কোনো বড় ফেস নেই যে আচ্ছা সবাই চেনে সবাই জানে একে আমরা এগিয়ে দিলাম, যা নাকি আমরা আগের বারের 11 সালের সেই যাত্রায় দেখেছিলাম। কেউ নেই এবং সেখানে আজকে 1 মাসের ওপরে হয়ে গেল একেবারে ধারাবাহিকভাবে এই আন্দোলন চলছে, অক্লান্তভাবে সকলে আন্দোলন করে চলেছেন এবং তাদের প্রত্যেকটি দাবি, তারা কখনো হিংস্র হয়ে ওঠেননি, পুরো আন্দোলনটাই অহিংস আন্দোলন। এবং কোথাও আমার মনে হয়েছে যখন এর আগের দিন মুখ্যমন্ত্রী বলছিলেন যে তিনি উৎসবে ফিরে আসুন, তো আপনারা পুজোয় ফিরে আসুন, আমার কোথাও একটা মনে হচ্ছে যে এটা একটা ভীষণ একটা শীতল ছুরি নিয়ে আসা হলো যে এই উৎসবে ফিরে আসুন বা পূজায় ফিরে আসুন, একটা থ্রেট, আসলে একটা থ্রেট। এটা হচ্ছে যে এর পরে যদি তোমরা আরও আন্দোলনটা চালাও তাহলে কিন্তু আমি এবার অস্ত্র ধরবো। তো সুতরাং ওনার কোনো কথাই এখনো পর্যন্ত বিশ্বাসযোগ্য নয়, কারণ আমরা ডে 1 থেকে দেখেছি যখনই ঘটনাটা ঘটেছে সেই ঘটনা ঘটার দিন থেকে পুলিশ এবং প্রশাসন মিথ্যাচার করে আসছে, নানান কিছু বিলোপ করেছে, দেহ পুড়িয়ে ফেলেছে, যেটা অসম্ভব অন্যায় কাজ হয়েছে এবং তারপর থেকে যথারীতি মিথ্যে বলে চলেছে। আজকে যদি প্রশাসন এবং পুলিশ সম্পূর্ণ স্বচ্ছ থাকতো, তাদের যদি সম্পূর্ণ সদিচ্ছা থাকতো, তাহলে আজকে এই ডাক্তারদের বিশাল আন্দোলনের সঙ্গে তারা এসে যুক্ত হতেন এবং তারা এই যে একটা বিরাট দুর্নীতি চারদিকে প্রকাশিত, মানে একেবারে প্রকাশ পেয়ে গেছে, এজেন্সি লাগতো না, সরকারি এই ক্লিনিং সিস্টেমটা করতে পারতো। আমি বলছি কোর্টের ইন্টারভেনশন দরকার হতো না। আমি যাব বৃহত্তর চিকিৎসা এবং ডাক্তারির প্রশ্নে যাব, কিন্তু তার আগে রাজনীতির কথা বললো। আজকে মুখ্যমন্ত্রী একটা মারাত্মক কথা বলেছেন যে এই যারা আন্দোলন করছে, আন্দোলনকারীদের মধ্যে 2-3 জন আছে যারা আলোচনা চায় না, বাইরে থেকে নির্দেশ আসছে, ওরা বিচার নয় চেয়ার চায়, মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি। আমি দ্রুত একবার দেখাবো, মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি, মুখ্যমন্ত্রী আজকে বললেন সাংবাদিক সম্মেলনে। দেখুন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক। আমাদের কোনো চেয়ার চাই না, আমাদের 5 দফা দাবির একটা দাবি তো চেয়ারের কথা উল্লেখ আছে। বলুন কেউ যে আমাদের এই ডিএমই কে সরিয়ে আমরা বসতে চাই, এটা কোথাও বলেছি আমরা? আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ একবারও চাইনি, আমরা চাইছি আমাদের 5 দফা দাবি যেগুলো আছে সেগুলো মানা হোক। পুলিশ প্রশাসন আমাদের সিকিউরিটি দিতে ব্যর্থ, তাই সিপি পদত্যাগ করুন, ডিএমই পদত্যাগ করুন, সেই জায়গায় নতুন আনুন যারা ভালো করে কাজটা করুন। 3 দিন ধরে
ভেতরে স্নায়ুর লড়াই, ইমেলের পাল্টা মেল, জোরালো পত্রযুদ্ধ, শেষ অবধি নবান্নে পৌঁছলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু তারা নিচেই রয়ে গেলেন। মুখ্যমন্ত্রী সভাঘরে কার্যত একাই বসে রইলেন, সামনে ফাঁকা একাধিক চেয়ার। শেষ অবধি দীর্ঘক্ষণ বাদে তিনিও সভাঘর থেকে বেরিয়ে গেলেন। নিচে তখনও ঠাঁই দাঁড়িয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সরকার বৈঠকের লাইভ সম্প্রচারে রাজি হলো না, আন্দোলনকারীরাও পাল্টা লাইভ সম্প্রচার ছাড়া বৈঠকে বসতে রাজি হলো না। মুখ্যমন্ত্রী যখন নবান্ন ছেড়ে বেরিয়ে গেলেন, তখনও সেখানে থেকে গেলেন আন্দোলনকারীরা। ফলে অধরাই রয়ে গেল সমাধান সূত্র। এর আগেও আমি দুদিন গতকাল এবং গত পরশু হায়েস্ট অথরিটি মানে চিফ মিনিস্টার বোঝায় অব দ্য স্টেট, আমরা দুদিন অপেক্ষা করেছিলাম আরও 2 ঘন্টা করে। ভেবেছিলাম তারা আসবেন, হয়তো আসতে পারেননি। যাই হোক, ওরা ছোট, আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া। আমরা ক্ষমা করে দিয়েছি। মুখ্যমন্ত্রী যেরকম আমাদেরকে বলেছেন, সম্মান রেখে বলছেন, উনি বয়স্ক মানুষ, উনি আমাদেরকে যেরকম ছোট ছোট ভাই বোন বলেছেন, আমরা এটাও সুস্পষ্ট করে দিতে চাই যে আদতে কিন্তু আমরা একদম ছোট ছোট বাচ্চা ছেলে এটা ভাবার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় একজন করে প্রতিষ্ঠিত ডাক্তারি পড়ুয়া, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে বাইরের কারো কথায় চালিত হচ্ছি এবং বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে, এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা। অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু দু তিনটে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল নেগোশিয়েট করবে না, মিটিংয়ে যাবে না। বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে, এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা। ওরা এখানে আসার বড় মুহূর্ত থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে লাইভ স্ট্রিমিং এর যে কথা ছিল সেটা বাইরে থেকে কথা শুনে তারপরে আমরা নিজেদের বক্তব্য চেঞ্জ করেছি, এটা একেবারেই ভিত্তিহীন। গত কয়েকদিন ধরে বারবার সরকার দাবি করছে জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতির ফলে সরকারি স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে, সাধারণ মানুষ হাসপাতালে এসে চিকিৎসা পাচ্ছে না। এদিনও সেই তত্ত্বেই বারবার শান দিল তারা, কৌশলে দায় চাপালো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ঘাড়ে। 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি, 32 দিন হয়ে গেল। যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো মৃত্যু মর্মান্তিক, কিন্তু আমি শাক দিয়ে মাছ ঢাকার জন্য, এতগুলো মানুষের মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায়, এর থেকে লজ্জা কি হতে পারে? আমার হৃদয় কাঁদছে সবার জন্য। ডাক্তারদের আমরা মনে করি তারা ভগবান। সুপ্রিম কোর্টের টাইম পেরিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্টেট গভর্নমেন্ট এরপর যা করবে আমরা সেটাকে সমর্থন দেব। তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না, তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। আমাদের জন্য কোনো পেশেন্টের কোনো প্রবলেম হচ্ছে না, এটা আমরা জোর দিয়ে বলতে পারি যে আমাদের নাম্বারের থেকে যেটা রেজিস্টার্ড ডক্টরের নাম্বার তাটা অনেক বেশি, 93,000, যেখানে আমরা অনলি 7,500। আর আমাদের জন্য কখনোই কোনো পরিষেবা ব্যাহত হতে পারে না। আমরা অভয়া ক্লিনিক চালাচ্ছি, আমরা যত রকমভাবে সম্ভব ফ্রিতে ট্রিটমেন্ট দিচ্ছি পেশেন্টদেরকে, তো এটা পুরোপুরি ভুল। আমাদের কাছেও ডেটা আছে, যে ডেটা সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে ওটার কোনো রকম কোনো এভিডেন্স ছিল না। আমরা নিজেদের ডেটা খুব শীঘ্রই আমরা প্রকাশ করব। সমস্ত পরিষেবা চালু আছে, সিনিয়র ডক্টররা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত পরিষেবা চালু রেখেছেন। সরকার আন্দোলনকারী সংঘাত আরো তুঙ্গে উঠল। শেষ অবধি কিভাবে কাটবে জট, কে কাটাবে জট? সরকারকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটবে? জুনিয়র চিকিৎসকরা আরো তীব্র করবে আন্দোলন? শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।